আজকে আমরা ভূগোলের ক্লাস। ভূগোলের মানে কি পরিবেশের উপর লেকচার 4। তার আগে এই ভূগোলটা থাকে আমাদের 10 মার্কস। এটা আমাদের খেয়াল রাখতে হবে। 10 মার্কের মধ্যে পিওর ভূগোলটা হচ্ছে, অনেক শিক্ষার্থী জানে না যে এটা আসলে কত। পিওর ভূগোলটা হচ্ছে 4 মার্কস। তোমার একটু লিখে নাও ভাই, প্লিজ। এর সময় খুব কম। পরিবেশ হচ্ছে, পরিবেশ হচ্ছে 3 নম্বর। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তোমরা একটু প্লিজ নোট করো, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এরপর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ ব্যবস্থাপনা, এটা হচ্ছে 3 মার্কস। অনেকে খালি মনে করে যে ভূগোল বলতে শুধু ভূগোলেই, শুধু মানচিত্র মুখ্য তা না। কিন্তু আমরা বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে গবেষণা করে দেখেছি, আসলে 10 মার্ক হলে যদিও সিলেবাস দেওয়া আছে, কিন্তু কিছু কিছু সিলেবাসের টপিক থেকে কোশ্চেন হয় না। কিন্তু কোশ্চেনটা বেসিক্যালি এখানে হয় বেশি। আমরা এই জন্য পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা দেখতেছি যে এখানে কোশ্চেন বেশি আসে। যদিও আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কোশ্চেন পড়েছি, এই জন্য এই জিনিসটার উপর আমার স্ট্রেস দিতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এর মাঝখানেও একটু, তার মানে এটা এটা যদি সবগুলো যোগ করি, তাহলে সমান সমান হচ্ছে 10 মার্কস। বিসিএস এর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা বাদ দিতে হয় এবং পরিকল্পিত ভাবে পড়তে হয়। তার মানে আমাদের যেহেতু এখন সময় কম, এখন আমরা একদম দিক নির্দেশনা, সঠিক দিক নির্দেশনা দিয়ে পড়াশোনা করব। এই জিনিসটা আমি কিন্তু এটা বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করি, গবেষণা করে এটা কাজ করেছি। তার মধ্যে তার মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে। এই এইখানে আহ এই দুর্যোগের 3 নম্বর থেকে এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে দুর্যোগ থেকে আসে 2 মার্কস, আর ব্যবস্থাপনা থেকে আসে 1 মার্কস। ইংলিশ বাংলায় ইয়ে করে ফেলছি, আচ্ছা হোক। মানে এটা হচ্ছে 1 মার্কস, হ্যাঁ। 3 মার্কের মধ্যে আবার দুর্যোগ, তার মানে এইখানে টোটাল আন্তর্জাতিক ভূগোল, এটা 2টা ভাগ আছে। আন্তর্জাতিক ভূগোলের মধ্যে থাকবে হচ্ছে 5 মার্কস, আর বাংলাদেশ ভূগোলের মধ্যে হচ্ছে 5 মার্কস। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি কি তোমাদেরকে ভাই বুঝাতে পারছি? মানে আমরা যদি পরিবেশ যদি পড়ি, বাংলাদেশ রিলেটেড পরিবেশ পড়বো, আবার আন্তর্জাতিক রিলেটেড পরিবেশ পড়বো। আবার ভূগোল যদি পড়ি, বাংলাদেশ রিলেটেড ভূগোল পড়বো, আন্তর্জাতিক। টোটাল হচ্ছে 10 মার্কস। আমরা আমরা পড়ার সময় একটু খেয়াল রেখে পড়বো। আবার অনেক সময় যে বাংলাদেশ ভূগোল পড়ে, আন্তর্জাতিক ভূগোল পড়ে না, এই জিনিসটার জন্য না হয়। আমি কি তোমাদের এই চার্টটা কি বুঝাইতে পারছো ভাই? একটু মাঝে মাঝে রেসপন্স দিও। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা?
তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার। জি স্যার। ওকে, একটা রেসপন্স দাও। তার মানে এই চারটা একটি স্ক্রিনশট করে নাও এবং খাতায় এটা ইয়া করবা। এবং এখন আমরা স্টার্ট করি আজকে লেকচার 4। লেকচার 4 শিটে তোমাদের কাছে আছে ইনশাল্লাহ। লেকচার 4 জিনিসগুলো একটু হালকা আলোচনা করি। খুবই সহজ জিনিস, পরীক্ষায় ভুল করার সম্ভাবনা খুব বেশি। আমরা সহজ গুলো সাথে ইন্টারন্যাশনালটা পড়াবো, আগে বাংলাদেশটা পড়ে, এরপরে ইন্টারন্যাশনালটা পড়াবো। কিছু পরিবেশ বিষয়ক কিছু কনভেনশন আছে, প্রোটোকল আছে, এবং কিছু টিট আছে, টিটি আছে। এটা তোমাদের অনেকের কাছে এই জিনিসটা কঠিন মনে হয়। যেমন রামসার কনভেনশন, নাম শুনছো ভাই? রামসার কনভেনশন। আচ্ছা বলো তো দেখি, মেহেদি হাসান মনে হয় লাইনে আছো। আচ্ছা, কনভেনশনটা কি? কনভেনশনটা কি? এগ্রিমেন্ট কি? আচ্ছা, আমি তোমাদের প্রশ্ন নাই করি, ওরা কি শুনতে পায় না নাকি? তোমরা কি লজ্জা পাচ্ছ? তোমরা কি কথা বলো দেখি, কেউ কথা বলতে পারছো না নাকি? শ্বাস শোনা যাচ্ছে? না, তোমরা অ্যান্সার দিতে পারছো না কেন? ওকে, এখন আমরা একটু ইয়েতে যাই, আমরা মেইন ইয়েতে যাই। সেটা হচ্ছে প্রথমে খুবই সহজ জিনিস, এটা বেসিক জিনিস একটু আলোচনা করব। মানে বেসিক মানে কি, সাধারণ জ্ঞানে সবসময় জিনিস মনে রাখতে হবে, মৌলিক জিনিসগুলো আগে জানতে হয়, এরপর পরিবর্তনশীল। যেমন আজকের যে ক্লাসটা আছে পরিবেশের উপর, মানে খুব সহজ। আমি আগে বাংলাদেশ পরিবেশটা পড়াই, এরপর আন্তর্জাতিক পরিবেশটা পড়াই। আমরা বাংলাদেশের খুবই সোজা জিনিস, এবং এখান থেকে আহ কমপক্ষে আমি নাম্বারটা দেখাইলাম, যদিও দুর্যোগ এবং পরিবেশ মিলি 5 নম্বর, কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটা। আমাদের এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, প্রথমে লেখা হচ্ছে আবহাওয়া। একটু খাতায় লেখো, আমি চেষ্টা করবো আমি ধীরে ধীরে লেখা, যাতে তোমরা লিখতে পারো বা স্ক্রিনশটকে লিখে রাখতে পারো যে কোন স্থানে আবহাওয়াটা কি, কোন স্থানের। এটা প্লিজ লেখো, একটু না বুঝতে পারলে আমাকে একটু বলবা। বায়ুর চাপ, বায়ুর চাপ, তারপর লেখো তাপ, আর্দ্রতা, এরপর লেখো মেঘাচ্ছন্নতা, মেঘাচ্ছন্নতা, এরপর ও বায়ু প্রবাহের, বায়ু প্রবাহের, সরি, একটু প্রবাহের দৈনিক সামগ্রিক, দৈনিক সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। যদিও খুব সহজ জিনিস, আবহাওয়াটা কি, তারপর অনেক শিক্ষার্থী এটা ভুল করে। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। আবহাওয়াটা হচ্ছে কোন স্থানে বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা ও বায়ু প্রবাহের দৈনিক সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। আমাদের এই, এটা সিম্পল, যদিও আমাদের শীটের মধ্যে খুবই সুন্দর করে আছে, বাট আমরা শীটের মধ্যে যেগুলো নাই, আমি আমি শীটটা দেখেছি লেকচার 4, এবং যে জিনিসগুলো নাই সেই জিনিসগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করি, এবং সহজ ভাবে, যাতে তোমার পরীক্ষায় অ্যান্সারটা দিতে সুবিধা হয়। আর একটা জিনিস বলি, অনেকে আছে যে স্যার শীতে তো আছে, ক্লাস না করলে কি হবে?
যারা রেগুলারলি ক্লাস করে এবং সঙ্গে সঙ্গে ক্লাসটা করে তারাই কিন্তু বিসিএস পেলে সম্ভাবনা থাকে বেশি। এরপরে আমরা চলে যাই জলবায়ু। তোমরা কি লেখছো এই জিনিসটা? একটু রেসপন্স দাও, আমি তো ইয়ে করলাম। তোমরা কি লেখছো? জি স্যার। লেখা শেষ? জি ওকে, স্ক্রিনশট করে নিও যদি লেখা শেষ না হয়। ওকে, আমরা চলে যাই জলবায়ু। বলে স্যার এটা সিম্পল জিনিস লাগাচ্ছেন, খুব সোজা। সোজা জিনিসই অনেকে ভুল করে। কোন স্থানের কোন স্থানের দেখো 30 হইতে 40 বছরের 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। তার মানে একটা জিনিস আমরা জানলাম যে দৈনিক দৈনিক যেটা গড় যেটা তাপমাত্রা সেটা হচ্ছে আবহাওয়া, আর যদি 30-40 বছরের গড় আবহাওয়া সেটা হচ্ছে জলবায়ু। একটু বেসিক পার্থক্য, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আমার মনে হয় না আর কারো কোনো সমস্যা আছে। এবং আবহাওয়া, আজকে একটা জিনিস আমরা জানবো। আমরা যদিও এর আগে ক্লাসগুলো জেনেছি যে ইন্টারন্যাশনাল যে ভূগোলের অর্থাৎ রেখার উপর ডিপেন্ড করে ওই রাষ্ট্রের আবহাওয়া। যেমন আমাদের কর্কটক্রান্তি রেখা আমাদের মাঝ দিয়ে গেছে, এই কর্কটক্রান্তি রেখার কারণে আমাদের সূর্য তীর্যকভাবে কিরণ দেয় বলে আমাদের ওয়েদারটা অর্থাৎ নাতিশীতোষ্ণ সমভাবাপন্ন। তার মানে রেখার উপর ভিত্তি করে আমাদের জলবায়ু, ওই রাষ্ট্রের জলবায়ু অর্থাৎ কর্কট ক্রান্তি অঞ্চলে কি কি জলবায়ু আছে, নিক্ষ অঞ্চলে কি কি জলবায়ু আছে এবং মকর ক্রান্তি অঞ্চলে কি কি জলবায়ু আছে ইতিমধ্যে আমরা পড়ে ফেলছি। তার মানে ওই পড়াটাও এখানে কাজে লাগবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ওটাও মানে রেখা সংক্রান্ত গুলো যদি পড়ি তার মানে এখানে ওয়েদার গুলো জানতে হবে। ওই আবহাওয়া এবং জলবায়ুর প্রধান উপাদান গুলো একটু লিখি। একটু লেখো, একটু খুবই ইম্পর্টেন্ট। আবহাওয়া ও জলবায়ুর, এটা লেখা হচ্ছে উপাদান। তোমার না বুঝতে পারলে আমাকে একটু কোশ্চেন করে ভাই। ক্লাস করা মানে হচ্ছে বাসা পড়াটাকে সহজ করা। আমরা যে শিটটা দিয়েছি ক্যারিয়ারের থেকে, এই ক্যারিয়ারের শিট আর বই এটা পড়তে সুবিধা হবে। যদি আমি খুব সহজ ভাবে বুঝাচ্ছি কিছু কিছু ক্রিটিক্যাল জিনিস। আমরা আবহাওয়া বুঝলাম, জলবায়ু বুঝলাম, এবং আবহাওয়া আবহাওয়া এবং জলবায়ু একটু উপাদানগুলো দেখি। তো একটু লিখি এইভাবে: বায়ুর চাপ, কমা তাপ, এরপর হচ্ছে বাড়িপাত, সরি একটু ডিস্টার্ব দিচ্ছে, বায়ুপাত, মেঘাচ্ছন্নতা, আর্দ্রতা, এবং এগুলো হচ্ছে বায়ুর উপাদান। এখন আমরা জলবায়ুর নিয়ামক গুলা যদি আমরা পড়েছি, জলবায়ুর
জলবায়ুর নিয়ামক সমূহ। এটা একটু ইম্পর্টেন্ট, একটু বেশি। প্রথম 1 নম্বর লিখি, সেটা হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশ এটা মনে করো, কালোটা করলাম, তোমাদের দেখা যাচ্ছে কি? সাদাটা মনে দেখা যায়, তাই তো? তোমরা কি দেখতে পাচ্ছ, ইয়াসমিন আক্তার? ভালোভাবে দেখা যাচ্ছে না। ওকে, থ্যাংক ইউ। এই যে তোমাদের, আমি একটু রেখাটা সাদা অ্যাড করি। আচ্ছা, আমরা একটু এদিকে দেখাই। পৃথিবী, আর এটা আট করো সবাই সঙ্গে সঙ্গে। এটা পৃথিবী, পৃথিবীতে গোল। এটা হচ্ছে, এই জায়গাটা আমরা সবাই জানি 0 ডিগ্রি। এটা হচ্ছে নিরীক্ষ রেখা বা বিষুব রেখা। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এটা আমরা সবাই জানি। তাহলে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই যে 0 ডিগ্রির মানে, অর্থাৎ যদি উপর দিকে বিভিন্ন মানে, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, বিভিন্ন মানের যে রেখাটা হয়, সেটা বলে অক্ষরেখা। উপর দিকে গেলে উত্তর অক্ষরেখা, আর নিচের দিকে গেলে দক্ষিণ অক্ষরেখা। এটা খেয়াল রাখতে হবে। তার মানে এই জিনিসটা আমরা খেয়াল করি। দেখো একটু, গর্জনশীল 40, গর্জনশীল 40 ডিগ্রি যদি দক্ষিণ অক্ষরেখায় কোনো জাহাজ যায়, হঠাৎ ঝড় বৃষ্টি হতে পারে। এই জন্য জাহাজ চলাচল সময় খুব করে। এরপরে 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি উত্তর অক্ষরেখা, তার মানে এখানে নাসিতি চন্স, অর্থাৎ তির্যক ভাবে কিরণ দেয়। এরপরে নিরীক্ষ রেখা, নিরীক্ষ রেখা সূর্য খারাপ ভাবে কিরণ দেয়। সূর্য এই জায়গায়, এই জায়গায় সে সূর্য, এখানে সূর্য, সূর্য খারাপ ভাবে কিরণ দেয়, যার ফলে অর্থাৎ দিন রাত সমান হয়। কিন্তু কর্কটক্রান্তি রেখায় দিন রাত সমান হয় না, কেন? সূর্য তির্যক ভাবে কিরণ দেয়। তাহলে বিভিন্ন মানে, এটা একটা খেয়াল রাখি। এই যে তার মানে এখানে একটা নোট রাখা ভালো, যে অক্ষরেখার ভিত্তিতে জলবায়ু নির্ধারিত হয়। আমরা একটু এটা একটু লিখি। অক্ষরেখা মানে এই সবগুলো অক্ষরেখা, অর্থাৎ বিষুব রেখা যে সমান্তরাল বিভিন্ন মানে, এটা বিষুব রেখার উপরে হচ্ছে উত্তর অক্ষরেখা, নিচে হচ্ছে দক্ষিণ রেখা রেখা। তাহলে অক্ষরেখার ভিত্তিতে, অক্ষরেখার ভিত্তিতে, একটু লেখো ভাই, চিত্রটা আর্ট করো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। অক্ষরেখার ভিত্তিতে জলবায়ু নির্ধারিত হয়, জলবায়ু নির্ধারিত হয়। আচ্ছা, এখন একটা বলি, যেমন সে এটা এক্সাম্পল, 65.5 ডিগ্রি, মনে করো 65.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তার মানে এই অক্ষরেখাটা, এটা জলবায়ুটা কি? এটা সুমেরু অঞ্চল। সুমেরু অঞ্চল মানে এটা বরফে আচ্ছাদিত। আবার এই দক্ষিণ অক্ষরেখা, অর্থাৎ 65.5 ডিগ্রি, এটা হচ্ছে কুমেরু অঞ্চল, এখানেও বরফে আচ্ছাদিত। এই জিনিসটা আমার মনে রাখতে হবে। তার মানে রেখার উপর ডিপেন্ড করছে, অক্ষরেখার উপর ভিত্তি করছে ওই রেখার জলবায়ু। আচ্ছা, এখন এখন বলি, এই 0 ডিগ্রি নিরক্ষরেখা, ওই অঞ্চলে তাপ, উনি বাপ, দিন রাত সমানের। এখন পরীক্ষায় এসেছে, নিরক্ষ অঞ্চলে শীতকাল হয়, গ্রীষ্মকাল হয়। নিরক্ষ অঞ্চলে কখনই জলবায়ু শীতকাল হয় না,
কারণ সব সময় হচ্ছে, অর্থাৎ দিন রাত সমান থাকে। তার মানে এখানে শীতকাল থাকে না, ঋতু বৈচিত্র্যতা থাকে না, অতএব এখানে সবসময় গ্রীষ্মকাল থাকে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তার মানে রেখার উপর ভিত্তি করে, অর্থাৎ অক্ষরেখার উপর ভিত্তি করে জলবায়ু নির্ধারিত হয়। তার মানে আমাদের এই রেখাগুলো কেন পড়েছি, রেখাগুলো পড়ার পেছনে হচ্ছে এই জলবায়ু নিয়ামক সমূহ হচ্ছে অক্ষাংশ। এটা কি আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? সিটি কিন্তু এইভাবে দেওয়া নেই, সিটি এগুলো লেখা নেই, বাট এখানে আমি বুঝাচ্ছি, তাহলে সিটটা পড়তে সুবিধা হবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো ভাই, বুঝছো কিনা? প্রশ্ন ছিল যে দিকগুলো স্যার কিভাবে নির্ণয় করব? অনেক সময় আমি ফিল একটা হয়ে যায়, উপরে আরেকটা উত্তর হয়। আচ্ছা দিক এটা বলি, নির্ণয় করে আপনার আপনার ম্যাপ গুলো আছে না, ম্যাপ গুলোর পাশে ডিগ্রি আছে, অক্ষাংশ গুলো আছে, এইদিকে সুতা এইদিকে আছে। আচ্ছা একটু বলি, এই যে ম্যাপ, আমরা তো এইভাবে ম্যাপ করতে অভ্যস্ত, গোলটা নেই। এইভাবে যে ডিগ্রি গুলো আছে, বিভিন্ন ডিগ্রি গুলো, এইগুলো হচ্ছে অক্ষাংশ। আর মাঝখানে যে 0 ডিগ্রি আছে, এই 0 ডিগ্রি, সেটা হচ্ছে নিরক্ষরেখা। আমাদের বাংলাদেশের মাঝামাঝি একটা রেখা গেছে 23.5 ডিগ্রি অক্ষরেখা, উত্তর অক্ষরেখা, যেটা কর্কটক্রান্তি রেখা। তাহলে এই 23.5 ডিগ্রি যে অক্ষরেখার যে রেখাটা গিয়েছে, সেই রেখা, সেই রাষ্ট্রগুলো সবগুলো মরুভূমি অঞ্চল। এখন বলবেন স্যার বাংলাদেশে তো মরুভূমি নেই। আল্লাহ প্রদত্ত একটা গিফট। এটা রাষ্ট্রটা প্রায় 700 নদী, প্রায় নদীগুলোই সর্পিল গতি, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে নদীগুলো আসে। এই নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে আমাদের দেশে মরুভূমি হয়নি। বাট সারা মরুভূমি, ভারতও মরুভূমি আছে, তারপরে ইয়াতেও পাকিস্তানের মরুভূমি আছে। অর্থাৎ কর্কটক্রান্তি অঞ্চল, যে অঞ্চলটা গিয়েছে, রেখাটা গিয়েছে, তাহলে এক কথায় শেষ, এখানে দিন রাত সমান হয় না। যেমন আপনাদের যদি বলা হয় পরীক্ষা এসেছে বাংলাদেশের মতো সম জলবায়ু বিরাজ করে কোনটা, তার মানে এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই রেখাটা কর্কটক্রান্তি রেখা কোন জায়গায় আছে। আমরা এই জন্য ম্যাপ দেখে দেখে পড়বো। তার মানে ম্যাপ দেখলে পড়লে, অক্ষাংশ দেখে পড়লেও আমাদের জলবায়ুটা সম্বন্ধে জানা যায়। কেমন? আমি এটা কিন্তু ফার্স্ট ক্লাসে পড়েছি, আপনাদের স্যার ক্লাসটা যদি আর না একটা করে প্রশ্ন থাকে। ছিল যে যে বলেন বলেন। একটা মানুষ দাঁড়িয়ে মানে দিকটা নির্ণয় করে, আমার এই পাশে এটা, এই পাশে এটা, ওটা আমি এত বলতে পারি না আর কি। আচ্ছা আমি দাঁড়িয়ে আছি, মাথার উপরটা হচ্ছে উত্তর, নিচেরটা হচ্ছে দক্ষিণ, ডানটা হচ্ছে পূর্ব, বামটা হচ্ছে পশ্চিম। ক্লিয়ার? ঘুরলেও আমি স্যার, ঘুরলে যেভাবে এই যে ঘুরলেও। এই যে আমি একটু মাথা উপর দিয়েছি, এই যে এইভাবে ধরেছি, এটা হলো পৃথিবী গোল। এটা উপরটা হচ্ছে উত্তর, নিচেরটা হচ্ছে দক্ষিণ, ডানটা হচ্ছে পূর্ব, বামটা হচ্ছে পশ্চিম। আর স্যার ঠিক আপনি আছে? যদি ঘুরে যান তাও একই থাকবে। হ্যাঁ না, এটা হ্যাঁ, এটা এটা তো পৃথিবীটা এইভাবে ঘোরে, দেখো একটু এইভাবে। আচ্ছা এখন একটা জিনিস তোমার আরো একটু ক্লিয়ার করে দিই। বলে স্যার এই দেশটা তো এখানে আছে, এই দেশটা তো এই মাথায়, কিন্তু দিন রাত এটা সরাই করে, পৃথিবীটা ঘোরে এইভাবে। সূর্যতে এই দেখো, আমি সূর্যটা আট করে দিয়েছি, সূর্যটা এখানে কনস্ট্যান্ট আছে, বাট এইভাবে ঘুরতে আছে। তার মানে এই অঞ্চলটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এই অঞ্চলটা দিন রাত সমান। যেমন আমাদের বাংলাদেশটা পড়েছে সূর্য তীর্যভাবে কিরণ দেয়, এটা মানে কোন সূর্য তো রাইট টাইম আছে, পৃথিবী ঘুরতেছে। কি বুঝাইতে পারছি? বুঝছো কি ভাই? না বুঝলে বলিও ভাই। আমি এটা বলছি স্যার, আপনি যদি ঘুরে যান তখন কি হবে? আমি ঘোরা, পৃথিবী তো ঘুরতেছে, এই যে এই দেখো স্যার পৃথিবী আপনার এরকম। মুখটা যদি পিছনে দেন, এখন আমাকে সামনে দিয়ে বুঝেন, তো আপনি যখন পিছনে ফিরে আমাকে বলবেন তখন উত্তর কি মাথার উপর থাকবে? না, পৃথিবী সবসময় মাথার উপরে, মানে উত্তরটা মাথার উপরে, আচ্ছা, আর সবসময়। দক্ষিণটা নিচে? নিচে, সবসময় উত্তরটা মাথার আর উপরে, নিচে। বামে হচ্ছে যে পূর্ব। হ্যাঁ। আচ্ছা আমরা একটু, 1 নম্বর আমরা অক্ষাংশ দিয়ে শিখলাম। 2 নম্বর, আমরা কিন্তু জলবায়ু নিয়ামক গুলো একটু লিখি প্লিজ, এটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। এই জন্য আমরা পূর্বের ক্লাসে রেকর্ড তো আসি, পূর্বের যে ক্লাসগুলো লেখা সম্পর্কে পড়িয়েছি, এগুলো একটু তোমার রিভিউ করে দেখবা একটু, কেমন? তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। একটা উদাহরণ দিলাম অক্ষাংশ। এরপর আমরা চলে যাই 2 নম্বর। তোমরা স্ক্রিনশট করে নিছো তো? দেখছো ভাই? স্ক্রিনশট করে নাও। হ্যাঁ যদি এখন না নিয়ে বোঝো স্যার একটু হ্যাঁ একটু স্ক্রিনশট করে নাও। ওকে, কেন সবাই না পারে স্ক্রিনশট করে নাও, তাহলে তোমার বুঝতে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে,
এবং আবারও বলছি, যারা পূর্বে যে 1-2 ক্লাস হয়েছে, এই ক্লাসটা কিন্তু তোমরা রিভিউ করবা, অর্থাৎ দেখবা। দেখলে এই ক্লাসের সাথে ওই ক্লাসে একটা অনেকটা কোহেরেন্স আছে। ওকে, আমরা একটু চলে যাই 2 নম্বরে। 2 নম্বর লেখো। তাহলে 1 নম্বর লিখলাম অক্ষাংশ। 2 নম্বর হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে দূরত্ব, এটা একটা ইম্পর্টেন্ট। মানে অর্থাৎ এটা যেমন আমাদের মানে আফ্রিকার মৃত্যুকূপ বলা হয়, মানে ইয়াকে বলা হয়, অর্থাৎ চাঁদকে বলা হয়। তো লেখো, এই যে এখন সমুদ্র থেকে দূরে, লেখো আফ্রিকার, আফ্রিকার মৃত্যুদূত বলা হয়। সরি, বলা হয় কাকে? চাঁদ বা মৃত্যু চাঁদ। কি লিখছেন যে? মৃত্যু মানে মৃত্যু, সরি এটা কূপ হবে। আমি একটা ভুলে দুধ বলে দিচ্ছি, কূপ হবে, মৃত্যু কূপ। এটা পরীক্ষায় এসেছিল, ইংরেজিতে বলা হয়, এটা লিখতে পারি, ডিড হার্ট অফ আফ্রিকা। সরি, আমি বুঝতে পারছি না এটা একটু লিখলে আবার মুছে যায় কেন, নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। 3 নম্বর হচ্ছে উচ্চতা। পৃথিবীর, এটা পরীক্ষা এসেছিল, পৃথিবীর উচ্চতম, উচ্চতম রাজধানী, রাজধানী বলিভিয়ার, বলিভিয়ার লাপান। তাই না? তোমাদের জানো পরীক্ষা এসেছে। এবং পৃথিবীর নিম্নতম অবলিক নিমজ্জমান নগরী, নগরী নেদারল্যান্ডের হেগ। নেদারল্যান্ডের হেগ। আচ্ছা বলো তো, কি উচ্চ জায়গা থেকে, মনে করো আমরা একটা জিনিস দেখি, তোমরা কেউ চিটাগাঙ্গে ইয়াতে গেছো কিনা, সাজেকে গেছো কিনা, উপরে এক ধরনের ওয়েদার, নিচে এক ধরনের ওয়েদার। তার মানে উচ্চতার উপরও ডিপেন্ড করে, অর্থাৎ জলবায়ু। এই জিনিসটা খেয়াল করতে হবে। কেমন? আমরা একটি স্ক্রিনশট করে নিই, প্লিজ লেখি তাড়াতাড়ি। হ্যাঁ, স্যার, চাঁদকে কেন মৃত্যুকূপ বলা হয়? অর্থাৎ সমুদ্র থেকে এমন ভাবে খারাপ ভাবে আছে, যে কোনো ভাবে পড়ে গেলে সমুদ্র উপকূলে সঙ্গে সঙ্গে মারা যেতে পারে, এরকম। এই জন্য বলা হয় মৃত্যুকূপ। তোমার ম্যাপটা দেখলেই বুঝতে পারবা, চাঁদে যাবা, চাঁদের পর দেখলে বুঝতে পারবা। হ্যাঁ, নিম্নতম, এরপর কি লিখছেন স্যার অবলিক দিয়ে? ও সরি সরি, নিমজ্জমান। নিমজ্জমান মানে কি নিম্নতম, আবার কিছু কিছু জিনিস ডুবে গিয়েছে। নিমজ্জমান নগর হচ্ছে নেদারল্যান্ডের হেগ। এটা বিসিএস এ পরীক্ষা এসেছিল। এরপর আমরা চলে যাই পর্বতের অবস্থান। পর্বতের অবস্থান
তার মানে মৌসুমী লিখি একটু, আমি একটু লিখে দিই। মৌসুমী বায়ুর প্রভাবে, বায়ুর প্রভাবে বাংলাদেশে বাংলাদেশে বৃষ্টিপাত সংঘটিত হয়। বৃষ্টিপাত বৃষ্টিপাত সংঘটিত হয় মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু বাংলাদেশের বাংলাদেশের উত্তরাঞ্চলে উত্তরাঞ্চলে অবস্থিত। হিমালয় পর্বতে পর্বতে বাধাগ্রস্ত বাধাগ্রস্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়। গতকালকে এক জায়গায় ক্লাস নিয়েছি, ওরা বলতেছে স্যার আমি লেভের নিচে আপনার ক্লাস করতেছি, তার মানে খুবই ঠান্ডা। কালকে রাত 11:30 ক্লাস নিচ্ছি, 12টায় শেষ হয়েছে ক্লাস। তার মানে ও এই এমন অবস্থা যে বললো স্যার আমি যে তুমি একটু ভিডিওটা অন করে দেখো দেখি। আসলেই দেখলাম যে সে মানে এত ঠান্ডার মধ্যে হাতটা বাইরে লিখতে পারছে না। তার মানে উত্তর অঞ্চলে। তোমরা কি উত্তর অঞ্চলে আছো এখানে? একটু রেসপন্স দাও। এখন ঠান্ডা কেমন চলছে? না স্যার, আমাদের এখানে চট্টগ্রাম ঠান্ডা কম। ও চট্টগ্রাম তো বাবুরে। এখন এই যে দেখো, চট্টগ্রাম ঠান্ডা কেন কম এটা বুঝতে হবে। এই তোমার এগুলো পড়লে কিন্তু সমুদ্র উপকূলবর্তী, খেয়াল রাখবা, উপকূলবর্তী জেলাগুলোতে আবহাওয়াটা খুব সুন্দর থাকে। এই জন্য আমরা সবাই সমুদ্র ভুলে যাই। হুম? উত্তরবঙ্গে কেউ নাই না, তাহলে আমরা বুঝতে না পারতাম। স্যার, আমাদের এখানে কেউ ঠান্ডা আর গরম লাগতেছে, গরম গরম ভাব। গরম গরম ভাব, আচ্ছা। আমি তো রুমে এসি সাইড দিয়ে ক্লাস নিচ্ছি, তো আমার গরম। ঢাকা শহর তো ফ্যান চালিয়ে দিয়েছে, এখন পর্যন্ত ফ্যান চলছে। হুম? তো দেখো একটু, তার মানে দেখো উত্তরবঙ্গে, ওই যে উত্তরবঙ্গের শীত কেন বেশি? শীত হচ্ছে অর্থাৎ পঞ্চগড় ওদিকে দিয়ে তো আরো শীত। ওরে বাবা, আমি একবার গিয়েছিলাম, মানে পঞ্চগড়ে ঠাকুরের ক্লাস নিয়ে আমি গেলাম যে পঞ্চগড় যাই। ওরে বাবা যে অবস্থা! সার্কিট হাউস দিয়েছে, ওখানে বার হয়ে যাচ্ছে না। সার্কিট হাউসে ছিলাম, কিন্তু খুবই কষ্ট হয়েছে। যাকে এই যে একটা হিমালয় পর্বত আমার কাছাকাছি দেখা যায়, অর্থাৎ সকালবেলা উঠলে, তার মানে এই পর্বতের অবস্থানের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই, জলবায়ু। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, এরপরে আরো কিছু আছে, আর আরো কয়েকটা জিনিস আছে। তারপর একটু আহ ভূমির ঢাল আছে, মাটির গঠন অনুযায়ী আছে, মাটির গঠনও একটা ব্যাপার। এগুলোর কারণেও জলবায়ু হয়। এরপর হচ্ছে কৃষিকাজের নিয়ামক সমূহ একটু দেখো। কৃষি কাজের নিয়ামক সমূহ, সংক্ষেপে পড়াচ্ছি জাস্ট বোঝার জন্য। কৃষি কাজের নিয়ামক হচ্ছে তিন ধরনের। এক নম্বর হচ্ছে, এটা নিয়ামক সমূহ 3 ধরনের, ব্র্যাকেট লিখি 3 ধরনের। এক নম্বর হচ্ছে প্রাকৃতিক নিয়ামক। প্রাকৃতিক নিয়ামক। এখন প্রাকৃতিক নিয়ামক কোনগুলো? যেমন ভূপ্রকৃতি,
ভূ প্রকৃতি। আচ্ছা একটু বলি, বাংলাদেশের ভূ প্রকৃতি সাধারণত প্লাইস্টোসিন যে সাম্প্রতিককালের সমভূমি, যেমন সাম্প্রতিককালের সমতল ভূমি ম্যাক্সিমাম। তাহলে এই যে প্লাইস্টোসিন যুগের বা টারশিয়ারি যুগের এদের ওই এলাকার ওয়েদার ও আর সাম্প্রতিককালে প্লাবন সমভূমি এই এলাকার ওয়েদার একরকম হবে না। কারণ এই এলাকার মাটিগুলো কাদা, মাটিগুলো কাদা হওয়ার কারণে জলবায়ুটা ওই এলাকায় ঠান্ডা থাকে। বাট যে এলাকায় টারশিয়ারি যুগে মাটিগুলো গরম থাকে, অর্থাৎ ওই এলাকা, অর্থাৎ এক কথায় ভূপ্রকৃতির উপরেও এটা এটা প্রাকৃতিক, এটা আল্লাহ প্রদত্ত, এটা বুঝতে হবে। আর দ্বিতীয় 2 নম্বর হচ্ছে ওই সময় জলবায়ু, এটা জলবায়ুটা এটা আল্লাহ তাআলার জিনিস। এরপর হচ্ছে এবং ভূমির অবস্থান, ভূমির অবস্থান। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের পঞ্চগড়ে চা হচ্ছে, আগে আগে চিটাঙ্গে চা হইতো কেন? এই ভূমির অবস্থানের কারণে ওখানে ওয়েদার একটা মানে অর্থাৎ ন্যাচারাল ভাবে এটা সৃষ্টি করলো, আবার আস্তে আস্তে দেখা গেল যে ওই এলাকায় চা, ওই অবস্থান, ভূমির অবস্থানের কারণে ওখানে এখন চা হচ্ছে। তার মানে এটা ডিপেন্ড করে ওই অবস্থা, ভূপ্রকৃতি, জলবায়ু এবং ভূমির অবস্থা। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক নিয়ম। 2 হচ্ছে অর্থনৈতিক নিয়ামক। এটা একটু লিখে রাখো ভাই, মানে সব পরীক্ষা এমসিকিউ টাইপ পরীক্ষা কেমন আসে এটা আমি পরে বুঝাবো। সেচ ব্যবস্থা, এরপর হচ্ছে বাজার ব্যবস্থা, এবার যোগাযোগ মাধ্যম, এরপর হচ্ছে মজুরি, এরপর হচ্ছে সরকারি সহযোগিতা। যেমন এখন আমরা একটু অর্থনৈতিক নিয়ামক, সেচ ব্যবস্থা, যেমন তিস্তা সেচ প্রকল্পটা, ওই উত্তরবঙ্গের মধ্যে তিস্তা বৃহৎ সেচ প্রকল্প, ওখানে জমিতে মাত্র 100 টাকা 120 টাকা দিলে 1 বিঘা জমিতে আবাদ করা যায় ধান। তার মানে উৎপাদন খরচ বেড়ে গেছে, মানে কমে গেছে। আর পেট্রোল দিয়া যদি অর্থাৎ ডিজেল দিয়া যদি আমরা সেচ প্রকল্প চালাই তাহলে অনেক খরচ বেড়ে যায়। তার মানে এই যে কেন তিস্তার ইয়া দিয়ে আমাদের সেচ প্রকল্প নিয়ে খুব ভূ রাজনৈতিক ইন্ডিয়ার সাথে আমাদের একটা ইয়া চলছে, এটার পিছনে কারণ হচ্ছে, তার মানে এই সেচ প্রকল্প, এটা বাংলাদেশের ধান, উত্তরবঙ্গে ধান উৎপাদন হচ্ছে বেশি, কারণ এটা ধানটা কি সারা বাংলাদেশে যাচ্ছে, তার মানে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছি। এটা বাজার ব্যবস্থা একটা ইম্পর্টেন্ট, যোগাযোগ ব্যবস্থা হচ্ছে মজুরি, সরকারি সহযোগিতা, বাজার ব্যবস্থা দেখো একটু। যখন আমাদের যমুনা সেতু হয়নি, উত্তরবঙ্গের কাঁচামাল আমরা খুবই সস্তায় খেয়েছি। বাট যখনই সেতুটা হয়ে গেল, যেমন আমাদের পদ্মা সেতু হওয়ার পরে, উরে বাপ, দক্ষিণবঙ্গে আর যে ফসলের দাম, যে সবজির দাম, ঢাকাও সেই সবজির দাম। তার মানে উচ্চ মূল্যে এখন বাজারটা হয়ে গেছে একক বাজারে পরিণত হয়েছে। গ্রাম আর শহরের বাজার একক, অল্প একটু কম বেশি হয়ে যায়। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ যোগাযোগ মাধ্যমটা একটা অনেক সুন্দর হওয়ার কারণে এটা সুবিধা হয়েছে। এরপর 3 নম্বর হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক। সাংস্কৃতিক নিয়ামক, সাংস্কৃতিক নিয়ম মানে প্রচলিত পদ্ধতিতে চাষবাস, প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ। মজার ব্যাপার হচ্ছে এখন আধুনিকতা ছোঁয়া এত এসেছে যে গরু নাই বলতে চলে, লাঙ্গল দিয়ে চাষ হয়ই না বলা চলে, এবং সব জায়গায় আধুনিকতার ছোঁয়া একটু লেগেছে। আহ তার মানে এক কথায় কৃষিকাজের প্রধান নিয়ামক সমূহ, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে, একটা নোট লেখো, এটা পরীক্ষায় এসেছিল, আমি কোশ্চেন দেখলাম। তোমরা কি এটা লিখছো ভাই?
না লিখলে স্ক্রিনশট করে নাও। এরপর আমরা চলে যাই পরের পৃষ্ঠে। এটা নোট লেখে, এটা পরীক্ষা এসে অনেকে। আচ্ছা বলতো, আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? দেখি কে বলতে পারো, তাড়াতাড়ি বলো। একটু উত্তর জানা থাকলে সমস্যা বলবো, স্যার জানা নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওকে, থ্যাংক ইউ। একটু মনোযোগ আছে এই মেয়েটার, একটু একটু মনোযোগ আছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। প্রতিরক্ষা। এখন একটি ইম্পর্টেন্ট, বাংলাদেশের, এটা লিখে নাও, খুব পরীক্ষা আসে। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র 4টি। ভূ উপগ্রহ কেন্দ্র, সরি, উপগ্রহ কেন্দ্র হচ্ছে 4টি। চারটির মধ্যে 1 নম্বর হচ্ছে বেতবুনিয়া, মানে প্রথম হয়েছে বেতবুনিয়া। এটা হচ্ছে রাঙ্গামাটিতে। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1975 সালে। 2 নম্বর হচ্ছে তালিবাবাদ। এটা হচ্ছে গাজীপুর। এটা 1982 সালে প্রতিষ্ঠিত। এটা এটা পরীক্ষায় কোশ্চেন এসেছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নিম্নে কোন উপগ্রহের সাথে সংযুক্ত? এটা খেয়াল রাখবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই তালিবাবাদ, এই বঙ্গবন্ধু স্যাটেলাইটটা, এই অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এই তালিবাবাদ মধ্যে সম্পৃক্ত। তাহলে এখানে একটু নোট লিখে রাখতে পারো, এখানে একটু নোট লিখতে পারো। বঙ্গবন্ধু স্যাটেলাইটটি স্যাটেলাইট এই উপগ্রহের সাথে সংযুক্ত। উপগ্রহের সাথে সংযুক্ত। অনেকে এটা বুঝে, এত সুন্দর করে বুঝে পড়ায়, তারপরেও পরীক্ষার সময় ভুল করে। তাহলে এখন যে বর্তমান স্যাটেলাইটটা আছে, এটা কোন উপগ্রহের সাথে সংযুক্ত? তালিবাবাদ। এরপর 3 নম্বর লেখি, এটা হচ্ছে অর্থাৎ মহাখালীতে। মহাখালী উপগ্রহ কেন্দ্রে, এটা হচ্ছে ঢাকা। এটা হচ্ছে 1995 সালে প্রতিষ্ঠিত। এখন প্রশ্ন হচ্ছে, এটা একটু পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি, যেটা জুলাই বিপ্লব হয়েছে, যেটা আমাদের পলক সাহেব বলছে যে আমাদের ডাটা গুলো সব শেষ হয়ে গেছে। আমাদের মহাখালী, এখানে ডাটা সেন্টার আছে, এখানে আমাদের ইয়া
মানে সবগুলো নষ্ট হয়েছে, এই জন্য আমরা ইন্টারনেট বন্ধ রাখছি। এখন প্রশ্ন হচ্ছে, এই মহাখালী স্যাটেলাইটের কাজটা কি? অর্থাৎ কোনো বিদেশি যদি কোনো ফোন আসে, মানে ইন্টারনাল সিগন্যাল যদি আসে, ইন্টারনেটের সিগন্যাল এই চালু হয় এই মহাখালী উপগ্রহ কেন্দ্র থেকে। তার মানে এখানে একটা নোট লিখে রাখতে পারো, বিদেশি ফোন যদি আসে তাহলে এই মহাখালী উপগ্রহ কেন্দ্রে এটাতে সিগন্যাল দেবে। এখানে নোট লিখে রাখো। অর্থাৎ বিদেশি ফোন এবং ইন্টারনেট সিগন্যাল হয় এই ইয়া থেকে। বিদেশি ফোন এবং ইন্টারনেট সিগন্যাল এই উপগ্রহ কেন্দ্র থেকে। আর একটা আছে সিলেক্ট, লাস্ট ছিল 4 হচ্ছে সিলেক্ট। সিলেট উপগ্রহ কেন্দ্র, এটা সিলেটি শহরেই, সিলেটের, এটা 1997 সালে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা 2 আর 3, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 2 আর 3, তিনটা আসার সম্ভাবনা খুব বেশি। পলক সাহেব এটা প্রশ্ন আউট করে দিয়েছেন। অর্থাৎ বিদেশি কোনো যে ফোন আসে এবং কি বলে ইন্টারনেট সিগন্যালটা হয় মহাখালী উপগ্রহ কেন্দ্র থেকে। তার মানে এটা আমাদের আহ আম, এটা আমার মনে হয়, আর মনে হয় কারো কোনো কনফিউশন নেই। কি কনফিউশন আছে ভাই? একটু রেসপন্স দাও ভাই। আর একটা জিনিস যাই, বাংলাদেশে বাংলাদেশে রাডার স্টেশন স্টেশন 5টি। এটা খুব পরীক্ষা আসে। 1 নম্বর হচ্ছে ঢাকা, 2 নম্বর হচ্ছে রংপুর, 3 নম্বর হচ্ছে কক্সবাজার। তোমাদের কারো কোশ্চেন থাকলে কিন্তু অবশ্যই কোশ্চেন করার সুযোগ আছে। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে মৌলভীবাজার, এরপর হচ্ছে ভেপুপাড়া পটুয়াখালী, পটুয়াখালী। এখন স্টেশন, এটা পরীক্ষায় এসেছিল, পিলি পরীক্ষা একবার, যে বাংলাদেশে নিম্নে কোন স্থানে রাডার স্টেশন আছে, এই একটা দিয়েছিল এখানে। তাহলে আমরা এই জিনিস যে সেটা পরীক্ষা মনে হয় ভেপুপাড়া ছিল। অনেকে ভেপুপাড়া জানেনি, দেয়নি। আহ এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তো ভেপুপাড়া যদি না থাকে, পটুয়াখালী যদি থাকে তাও হবে। আর যদি ভেপুপাড়া থাকে পটুয়াখালী থাকে, তাহলে উত্তর দেবো কোনটা বলো দেখি, কোনটা দেব? প্রশ্নটা বুঝি নাই। বাংলাদেশের নিম্নে রাডার স্টেশন কোথায় আছে? ভেপুপাড়াও আছে, পটুয়াখালীও আছে, তাহলে কোনটা দেব? ডেপুপাড়া স্যার, ওটা ডেপুপাড়া লেবুপাড়া নাকি দেবো স্যার। হ্যাঁ, এটা হচ্ছে পয়েন্ট অফ প্লেস। এটা আবার খেপুপাড়া বলে, এটা অনেকে ভেপুপাড়া বলে, খেপুপাড়াও বলে। হ্যাঁ, এটা হলো পয়েন্ট অফ প্লেস, এটা খেয়াল রাখতে হবে। যদি
মনে করো আমি এখানে ক্লাস নিচ্ছি, ইন্ডিয়া, সরি, তেজগাঁয়, ফার্ম গেটে। তাহলে পয়েন্ট অফ প্লেসটা হচ্ছে ফার্ম গেট। ফার্ম গেট তো অনেক এলাকা, তাহলে ফার্ম গেট যদি হয় তাহলে টাওয়ারটা দিতে হবে কোন প্লেসটা। এই জিনিসটা আমাদের তেজগাঁও থানার পাশে, অর্থাৎ এটা পয়েন্ট অফ প্লেস। এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, ওকে। এরপরে আরেকটা কোশ্চেন খুব আসে, শিক্ষার্থীরা এটা খুব ভুল করে। বাংলাদেশে, আমি ইন্টারন্যাশনালটা একটু পরে যাচ্ছি, বাংলাদেশটা আগে শেষ করি। এরপর হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ না রে, বাংলাদেশেই তো পড়াচ্ছি। দেখো, আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র কয়টি? আঞ্চলিক কেন্দ্র বলতো কয়টি? লিখে দিলাম 2টি। তাহলে আঞ্চলিক কেন্দ্র হচ্ছে 2টি। 1 নম্বর হচ্ছে ঢাকা, 2 নম্বর হচ্ছে চট্টগ্রাম। তার মানে অর্থাৎ বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর আঞ্চলিক কেন্দ্র 2টা, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে চট্টগ্রাম। এরপর আবহাওয়া কেন্দ্র কয়টি, এটাও পরীক্ষা আসে। আবহাওয়া কেন্দ্র হচ্ছে 35টি। এতগুলো পড়ার দরকার নেই, 35টি, এটা পরীক্ষা আসবে না। কিন্তু যেগুলো কম আছে, রাডার স্টেশন 5টি, এটা পড়বো। কিন্তু ওই যে আবহাওয়া কেন্দ্র 35টি, এটা পড়ার দরকার নেই, জাস্ট 35টা ওয়ার্ডটা মনে রাখবে। আমার পড়াশোনা অনেক শিক্ষার্থী আমার 35টাই পড়ে, নো নো নিট। আমি অনেক শিক্ষার্থী লাইব্রেরি গুলো যাই, ওরা আহ, এখন তো কোচিং সেন্টার গুলো লাইব্রেরি দিয়ে ভর্তি। লাইব্রেরি দেখে ওরা কষ্ট করে মুখস্থ করো অপ্রয়োজনীয় জিনিস। এটা খেয়াল রাখতে হবে, বিসিএস এর সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বাদ দিতে হয়। সবগুলো পড়া যাবে না, কম পড়ে বিসিএস হয়। এখন আরেকটা আছে যে কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র। কৃষি আবহাওয়া আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র, কেন্দ্র হচ্ছে 12টি। এটাও 12টি মুখস্থ করার দরকার নেই, পরীক্ষায় কখনো আসেনি। পরীক্ষায় এসেছে কোশ্চেন, আমি কিন্তু বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করি, যেগুলো খুব ইম্পর্টেন্ট বা সেগুলো আমি পড়াচ্ছি। বাট আপনাদের শীটে অনেক আরো প্রয়োজনীয় তথ্য আছে, আপনার বাসায় পড়বেন। শীটটা তো পড়েছেন, বাট শীট মানে যেটা আমি বিগত সালে কোশ্চেন আছে, এবং 12টা পড়বা, শুধু 12টা। বাট 12টা কোন কোন এলাকা সেটা পড়ার দরকার নেই, নো নিড। এখন হচ্ছে ভূকম্পন। তোমরা স্ক্রিনশট করে নাও, আবার লেখা হয়েছে কিনা যায় না, স্ক্রিনশট করে নাও বা পরে তোমরা দেখতে পাবা। এরপর হচ্ছে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র কয়টি? পর্যবেক্ষণ কেন্দ্র বলো তো দেখি কয়টি, কে বলতে পারো? এটা পরীক্ষা এসেছিল, কয়টি? এটা এসপি ডাক্তার পড়ো না এটা? না স্যার। ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে, এটা লেখো 4টি। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেছিল। 1 নম্বর হচ্ছে ঢাকা, 2 নম্বর হচ্ছে চট্টগ্রাম, 3 নম্বর হচ্ছে রংপুর, 4 নম্বর হচ্ছে সিলেট। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এটা ওখানে দেওয়ার পিছনে কারণ আছে। ওই এলাকাগুলো ভূকম্পন এলাকা, ওই জন্য ওই এলাকাগুলো কেন্দ্রটা বেশি দেওয়া হয়েছে। যেমন রংপুর, সিলেটটা তো একই বেশি।
এখন অন্য এলাকায় দেখেন, অন্য এলাকার চেয়ে এই ঝুঁকিপূর্ণ এলাকা হলো এই 4টা বেশি। এই জন্য সরকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র এই 4টি এলাকা করেছে। ওকে, এরপর হচ্ছে এটা আমাদের যদিও জানা আছে, তারপর এটা কি স্পার্সো, হ্যাঁ, স্পার্সো এটার নাম তোমরা সবাই জানো। সেটা হচ্ছে মহাকাশ গবেষণা দূর অনুধাবন কেন্দ্র, বাংলায় বলা হয় মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র। এটা হচ্ছে, এটা কাজটা কি, প্রধান কাজ হচ্ছে আবহাওয়া ও দুর্যোগের পূর্বাভাসের জন্য পূর্বাভাসের জন্য বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান এটা যে কত পরীক্ষা এসেছে, এটার অবস্থানটা কোথায়, এই শিক্ষার্থী এত ভুল করে। মেট্রো রেলে প্রায় আগারগাঁ থেকে আসে, আগারগাঁতে নামলেই তো এটা পাওয়া যায় স্পার্স অফিসটা। তো অবস্থানটাও পরীক্ষা ভুল করে। এর অবস্থানটা হচ্ছে আগারগাঁ, ঢাকা। অবস্থান হচ্ছে আগারগাঁ, ঢাকা, এবং এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। এটি স্ক্রিনশট করে নাও বা লেখি নাও, এটা খুব আসে এই স্পার্সটা। ওকে, এখন একটু সহজ বাংলাদেশ রিলেটেড সহজ, আমি একটু ইন্টারন্যাশনালটা একটু পরে আসতেছি। বাংলাদেশটা একটু পরে দিই, তারপর ইন্টারন্যাশনালটা আর কি যাচ্ছি। কিছু হয় নাই স্যার। ঠিক হয়নি না? ওকে, ঠিক আছে, দেখো তোমরা যে সাথে সাথে লিখতেছো না, এটা একদম ক্লাসটা করতেছো এবং সাথে সাথে লিখতেছো, এটা অনেক এগিয়ে যাচ্ছে। অনেকে ভাবে যে স্যার ক্লাসটা রেকর্ড থেকে পরে লিখবো, পরে আসলে হয় না, এবং পরের শিক্ষার্থীগুলো পিড়িতে পাশ করবে না, এটা শিওর থাকো। কারণ পরে টোটাল অ্যাপ্রোচটা ক্লাসে মনোযোগ থাকে না। এখানে না বুঝলে, আমি দেখেছি যারা রেগুলার ক্লাসগুলো করে, নিয়মিত ক্লাসগুলো করে টিচারদের, তাদের পরীক্ষার টিকা হার বেশি। যারা বাসা একা একা করে, তাদের আশ্বাস পরে হয় না। এখানে কোনো কিছু না বুঝলে আমি কোশ্চেন করতে পারি, কারণ ক্লাস করা মানে হচ্ছে বাসায় পড়াটাকে সহজ করা। এই জন্য লাইভ ক্লাসগুলো আমরা করার চেষ্টা করবো, সাথে সাথে করবো। রেকর্ড থাকলে অবশ্য পরে দেখবো, কিন্তু স্যারকে তো আর পাচ্ছি না, প্রশ্ন করতে পারছি না। সাথে ক্লাস সাথে আমরা প্রশ্ন করব। এই জন্য আমার রিকোয়েস্ট থাকলো, তোমরা যারা নিয়মিত এখানে আসো, আমার কেন জানি বিশ্বাস তোমাদের কণ্ঠস্বরটা সবসময় শুনি, হয়তো বা আল্লাহ তোমাদের পিলিতে পাশ করতে পারে। এটা একটা গুড সিগন্যাল। কারণ সবাই পড়তে পারে না নিয়মিত ক্লাস, কারণ তার ক্লাস না করার পেছনেই কারণ হচ্ছে তার মনোযোগ না বসার কারণ হচ্ছে আল্লাহ তার সুযোগ করে দিচ্ছে না, হয়তো বা তার অন্য কোনো ভাবে রেজেক ব্যবস্থা রেখেছে, সরকারি চাকরিতে নয়। ওকে, আমরা একটু চলে যাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
বাংলাদেশে যদিও আমরা সবাই জানি, তারপর তথ্যগুলো একটু লিখি, খুব সহজ, ভুল হয় বেশি। বাংলাদেশে সবচেয়ে উষ্ণতম মাস, সবচেয়ে উষ্ণতম মাস, এটি পরীক্ষায় এসেছে, আমার খুব হাসি হাসি লাগে। মানে আমরা বাংলা ডেট তো পারি, উষ্ণতম মাস, কিন্তু ইংরেজি ডেট দিয়ে রাখছে। এই ভেজালটা হয়েছে এইখানে। অর্থাৎ আমরা তো বাঙালি, বাংলা বাংলা মাস এখন কোন মাস সেটা বলতে পারে না অনেকেই। বাট যখনই শীতকাল কোন সময় হয়, গরমকালে কি, যে বর্ষাকালে কি, এটা একটু জানে। বাট বাংলাটা হচ্ছে এপ্রিল মাস। এটা যদি এপ্রিল দেওয়া থেকে হইতে পারে, অ কোশ্চেনটা যদি এপ্রিল মে থাকে তাও হবে এপ্রিল মে, মানে 2 মাস ধরে। তাহলে এই সময়টা সব সময়, অর্থাৎ সবচেয়ে উষ্ণতম মাস, অর্থাৎ অন্য কোনো মাস না। তাহলে এপ্রিল মাস যদি থাকে এপ্রিল মাস দিব, বা এপ্রিল মে থাকলে এপ্রিল মে দেবো। এই দুইটা একটা অপশন। অনেক সময় একটা পরীক্ষার কোশ্চেন হচ্ছে এপ্রিল মে, আর একটা পরীক্ষা ঢাকা ভার্সিটি এডমিশন টেস্টে এপ্রিল মে ছিল, আর পিএসসি নন ক্যাডারে ছিল এপ্রিল। দুইটাই আমরা জেনে রাখি, ওকে। এরপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ তাপমাত্রা হয় কোন সালে? বাংলাদেশে সবচেয়ে, অর্থাৎ সবচেয়ে না, সর্বোচ্চ লেখো, তাহলে ওয়ার্ডটা ভালো হবে। সর্বোচ্চ তাপমাত্রা বেশি, তাপমাত্রা বেশি 1972 সালে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এইবারে হয়েছে 2024 সালে, অর্থাৎ চুয়াডাঙ্গায় 47 ডিগ্রি। তার মানে এইবার যা হয়েছে চুয়াডাঙ্গায়, আর চুয়াডাঙ্গা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে ওখানে নদীগুলো শুকিয়ে গিয়েছে। যে এলাকায় নদী আছে সে এলাকার তাপমাত্রা কম, আর যে এলাকায় নদী শুকিয়ে গেছে সেখানে তাপমাত্রা বেশি। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, ওকে। এরপর হচ্ছে বাংলাদেশের শীতলতম মাস, শীতলতম মাস এটা হচ্ছে জানুয়ারি ডিসেম্বর। ডিসেম্বর, যেমন ডিসেম্বর চলছে, ডিসেম্বর যদি না থাকে জানুয়ারি থেকে, তাহলে হবে। মানে যে কোনো দিনে জানুয়ারি থাকলে হবে। আর আর আমরা তো বাংলাদেশ তো সবাই পালি পৌষ মাঘ, মাঘের শীত। বাংলা ডেট আসবে না পরীক্ষায়, পরীক্ষা আসলে ইংরেজি মাস আসবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ ইংলিশ টার্মটাও জান, বাংলা মাস তো আমাদের বাঙালি, আমরা সবাই জানি পৌষ মাঘে ছিল, ওর বাপ খুবই শীত। কিন্তু এই পরীক্ষা এসেছে ইংরেজি মাস। আচ্ছা, এরপরে সর্বনিম্ন তাপমাত্রা কত হয়েছে বাংলাদেশে? সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশে হয়েছে 1.6 সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তোমাদের বিশ্বাস হয়? এত, মানে এত কম, মানে এত, মানে বড়, মানে ফ্রিজের চেয়েও, মানে একদম ফ্রিজ, এটা ইয়ে হয়ে গেছে, মানে এত ডিগ্রি থাকে। এটা হলো 1905 সালে, লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। 1905 সালে, অর্থাৎ বঙ্গভঙ্গের আনুষ্ঠানিক হওয়ার আগেই এত প্রচন্ড শীত ছিল বাংলাদেশে। ওই এলাকায়, আমাদের এলাকায় সর্বনিম্ন হচ্ছে 1.6 ডিগ্রি। আমার মনে হয় তোমাদের লেখা শেষ, লেখা শেষ, তাহলে স্ক্রিনশট করে নাও। আমরা এখন একটু, যদিও শীটে দেওয়া আছে, তারপর একটু দেখে নিই
এটা অনেকেই তোমরা যারা চিটাঙ্গে আছো তারা তো জানোই আবহাওয়া সংকেত সিটের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। তারপরে একটু একটু লিখে নাও যে এই সংকেতগুলো কেন হয়। এই ঘূর্ণিঝড়ের গতিবেগের ভিত্তিতে এই সংকেতগুলো হয়। লিখে রাখো একটু, ঘূর্ণি ঝড়ের গতিবেগের ভিত্তিতে টোটাল 11টি শ্রেণীতে বিভক্ত। সংকেত 11টি শ্রেণীতে বিভক্ত। এটা পরীক্ষা আসছে যে ঘূর্ণিঝড়ের ভিত্তিতে কয়টি সংকেত। প্রায় পরে ভুল করে 1 2 3 4 5 করে 11টা সংকেত মনে রাখতে হলো। সব সংকেত মনে রাখার দরকার নেই, 11টা সংকেতের মধ্যে প্রথম সংকেতটা হচ্ছে, এটা হচ্ছে সতর্ক সংকেত। 1 নম্বর সংকেত সতর্ক সংকেত, যে জিস্ট করে দিয়েছি। 2 নম্বর সংকেত হচ্ছে দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। 3 নম্বর হচ্ছে স্থানীয় সতর্ক সংকেত। 4 নম্বর হচ্ছে স্থানীয় হুঁশিয়ারি সংকেত। সংকেত 5 নম্বর হচ্ছে বিপদ সংকেত। 6 নম্বর হচ্ছে এটাও বিপদ সংকেত। 7 নম্বর হচ্ছে এটাও বিপদ সংকেত। 8 নম্বর হচ্ছে মহা বিপদ সংকেত। এরপর হচ্ছে 9 নম্বর হচ্ছে মহা বিপদ সংকেত। 10 নম্বর হচ্ছে মহা বিপদ সংকেত। 11 নম্বর হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন, যে আর তোমাদের সাথে যোগাযোগ রাখা যাচ্ছে না, তোমরা যে যেমন আছো, আর যোগাযোগ নাই। এখন 11 নম্বরটা খুব মানে আর যোগাযোগ করতে পারছে না কোথাও এত দ্রুত। এই সংকেতগুলো একটু আমরা একটু জেনে নেব। ওকে, তোমরা একটু স্ক্রিনশট করে নাও, তাহলে একটু সুবিধা হবে। এখন এটা হচ্ছে আবহাওয়া সংকেত ঘূর্ণিঝড়ের। এখন নৌ বন্দরের সংকেত কোনটা, কয়টি, এই জিনিসটা আমরা একটু যাব। আমরা একটু যাইনি। নৌ বন্দরের জন্য সংকেত হচ্ছে 4টি। নৌ বন্দরের জন্য সংকেত 4টি। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে নৌ সতর্ক সংকেত। সতর্ক সরি সংকেত। এরপর 2 নম্বর হচ্ছে নৌ হুঁশিয়ারি সংকেত। হুঁশিয়ারি সংকেত। 3 নম্বর হচ্ছে নৌ বিপদ সংকেত। 3 নম্বর।
4 নম্বর হচ্ছে নৌ মহাবিপদ সংকেত। এই জিনিসটা আমরা মনে করব। ওকে, এরপরে আমরা চলে যাই প্রাকৃতিক দুর্যোগ। যদিও আমরা পরের ক্লাসে প্রাকৃতিক দুর্যোগটা একটু ভালো করে পড়াবো, একটু স্টার্টিং করে দেই। প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এটা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে মানব সৃষ্ট, মানব সৃষ্ট। তো মানব সৃষ্ট কোনগুলো, এটা সবাই, আমরা সবাই জানি বায়ু দূষণ, এটা তো মানব সৃষ্ট। এরপর হচ্ছে পরিবেশ শব্দ দূষণ, এরপর হচ্ছে পানি দূষণ। এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ মানব কৃত সৃষ্ট। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, মানব সৃষ্ট। আর একটা হচ্ছে প্রাকৃতিক, আল্লাহ প্রদত্ত। এন্ড ভূমিকম্প হচ্ছে, এটা তো কারো হাতে ক্ষমতা নেই, ভূমিকম্প। এরপর হচ্ছে বন্যা, এরপর হচ্ছে ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়। এরপর হচ্ছে খরা, ইত্যাদি আরো অনেক কিছু আছে। অগ্নুৎপাত, ইয়েতে অনেক প্রাকৃতিক, মানে অর্থাৎ এটা 2 ধরনের। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ওকে, আমরা একটু এ পর্যন্ত বাংলাদেশে কয়েকটা ঘূর্ণিঝড় হয়েছে, এটা আমরা একটু জানবো। আহ এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, তোমাদের কোনো কনফিউশন হয়নি তো? কোনো জিনিস বুঝতে অসুবিধা হচ্ছিল তো? ওকে, আমরা একটা জিনিস এখন একটু যাই, সাইক্লোন, যেটাকে ঘূর্ণিঝড় বলি। যদি আমরা সবাই জানি ঘূর্ণিঝড় সম্পর্কে, তারপর একটু লেখি ইংরেজি শব্দ, শব্দ সাইক্লোন। সাইক্লোন এটা হচ্ছে গ্রিক শব্দ, গ্রিক শব্দ কাইক্রোস, ক্রোস থেকে সাইক্লোন শব্দের উৎপত্তি। যার অর্থ হচ্ছে, একটু লেখি নাও ভাই, লিখলে হবে। অর্থাৎ স্কেল অফ সেনেক্স,
এটাকে বাংলা বলা হয় সাপের কুণ্ডলী বা সাপের কুণ্ডলী। ব্রিটিশ এটা কি বলবো বিজ্ঞানী হেনরি, ডক্টর হেনরি। স্যার এটা এটা কি লিখছে স্যার, কি কোলাস নাকি? গেইল অফ স্নেকস মানে সাপের কুণ্ডলী। এটা না উপরটা গ্রিক শব্দ কি কোলাস। হ্যাঁ, ইকোলাস, হ্যাঁ, থেকে সাইক্লোন শব্দ উৎপত্তি, যার অর্থ হচ্ছে গেইল অফ স্নেকস বা সাপের কুণ্ডলী। ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর হেনরি অর্থাৎ অর্থাৎ সর্বপ্রথম এই সাইক্লোন শব্দটি ব্যবহার ব্যবহার করে করেন দিলে একটু সম্মান দেই। সাইক্লোন জলে, স্থলে স্থলে সংঘটিত হতে পারে, হতে পারে। আমরা একটু আগে একটু জিনিস পড়েলাম, যেমন এই যে একটা এখানে দেখে দিই পাশে, এটা হচ্ছে এই 0 ডিগ্রি নিরীক্ষরেখা। তাহলে সাধারণত আমরা দেখে দিয়েছি যে নিরীক্ষরেখার অর্থাৎ এই যে 5 ডিগ্রি, এখান থেকে 5 ডিগ্রি আর এইখান থেকে 5 ডিগ্রি, এই 5 ডিগ্রি শান্ত এই ঘূর্ণিঝড় সংঘটিত হয় না, এটা খেয়াল রাখবা কিন্তু। সরি, কি করলাম, স্যার আরেকবার একটু 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 বুঝে দিই না, অন্যখানে বুঝে দিই। ওকে, দেখা যাচ্ছে এখানে এইখানে একটু দেখা দিই, এটা হচ্ছে নিরীক্ষরেখা। নিরীক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি। সাধারণত নিরীক্ষরেখার 5 ডিগ্রি অর্থাৎ উত্তর হোক আর দক্ষিণ হোক 5 ডিগ্রি, আর এটা হচ্ছে 5 ডিগ্রি। দেখো এই অর্থাৎ ম্যাপে ম্যাপে দেখলেই পাবা যে কোন কোন দেশগুলো ঘূর্ণিঝড় হয় না। যে দেশগুলো 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, এটা আমি দেখে দিচ্ছি। এই যে 5 ডিগ্রি আর এই যে 5 ডিগ্রি, চিত্রটা আটকে নাও বাসায়, তারপর ম্যাপ দেখলে বুঝতে পারবা। এই 0 থেকে 5 ডিগ্রি এই সাধারণত এখানে ঘূর্ণিঝড় হয় না, তাহলে লিখে রাখো। আচ্ছা, আলাদা করে লিখে দিই প্লিজ। তোমার লেখা শেষ ভাই? এটা কি হলো আবার? লেখা শেষ। আচ্ছা, এখানে একটা চিত্রটা আঁকবে। এইখানে এটা গোল, এটা হচ্ছে নিরীক্ষরেখা, এটা তো আমরা জানলাম নিরীক্ষরেখা আর বিষুবরেখা। তো নিরীক্ষরেখা থেকে এই জায়গায় অর্থাৎ 5 ডিগ্রি, আর এই জায়গায় যে 5 ডিগ্রি, এই অঞ্চলে এখানে নোট নিরক্ষরেখা উপরটা নাকি নিচেরটা স্যার? নিরীক্ষরেখা মাঝখানটা 0 ডিগ্রি। 0 ডিগ্রি উপরটা হচ্ছে উত্তর অক্ষরেখা, নিচেরটা হচ্ছে নিচের দক্ষিণ অক্ষরেখা। এই দুইটাই কিন্তু উপরেও 5 ডিগ্রি, নিচেও 5 ডিগ্রি। এই অঞ্চলে কখনোই, এটা নোট লিখে রাখো,
একটু নোট লেখো বা এটা ইয়া দিয়ে লিখে রাখতে পারো, তথ্যটা লিখতে পারো যে নিরীক্ষ রেখার 0 থেকে 5 ডিগ্রি এর মধ্যে সাধারণত, এটা পরীক্ষা এসেছিল বিসিএস এ, ঘূর্ণিঝড় সংঘটিত হয় না। ঘূর্ণিঝড় সংঘটিত হয় না। তাহলে এখন নিম্নে কোন দেশগুলো ঘূর্ণিঝড় সংঘটিত হয় না? আমরা ম্যাপ দেখলেই এই যে 0 থেকে এটা কোন কোন দেশ পড়েছে, এই দেশগুলোতে ঘূর্ণিঝড় সংঘটিত হয় না। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে কোন এলাকায় ঘূর্ণিঝড় বেশি হয়? এটা একটা প্রশ্ন। তাহলে এখন এই জন্য মানচিত্র দেখে দেখে পড়লে অর্থাৎ ওই এলাকাগুলো জানা যায়, ওই এলাকাগুলো খুব ঝুঁকিপূর্ণ। তারপরে আমরা একটু যাই আর একটা চিত্র আর্ট করি। এটা একটু দেখো, চিত্রটা আর্ট কর ভাই। এটা গোল, এটা নিরীক্ষরেখা, এটা 0 ডিগ্রি। তার মানে কোন এলাকায়? তাহলে অর্থাৎ 5 ডিগ্রি, তার মানে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে সবচেয়ে বেশি সংঘটিত হয় ঘূর্ণিঝড়। 10 ডিগ্রি, তার মানে এইখানে 10 ডিগ্রি, আর এইখানে হচ্ছে 30 30 ডিগ্রি। তার মানে আমরা বাংলাদেশেও পড়ে গেছি। এই যে 10 ডিগ্রি হতে 30 ডিগ্রি, এটা উত্তর হবে আবার দক্ষিণে হবে। তাহলে আমরা বাংলাদেশ তো 23.5 ডিগ্রি মাঝখানে আছি। তাহলে বাংলাদেশও ঘূর্ণিঝড় সম্বন্ধে, এই জন্য তো আমরা কোপ সম্মেলনে টাকা দাবি করি, ভাই আমরা খুব বিপদে আছি, আমাদের টাকা দাও। কেন দাবি করি? যে আমরা এই খুব রেড জোনে আছি, এই এই দেশগুলো অর্থাৎ ঘূর্ণিঝড় বেশি হয়। তাহলে এখানে লিখে রাখো, এই জায়গায় এটা নোট লেখো নিচে, যে 10 হতে 30 ডিগ্রির মধ্যে, 10 ডিগ্রি হতে 30 ডিগ্রির মধ্যে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয়। সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয়। ওই জন্য তো বাংলাদেশ সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী বলে যে ভবিষ্যৎ বাংলাদেশে ডুবে যেতে পারে। কেন বলে? যে এই এই কারণে বলে, অর্থাৎ 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, তার মানে আমরা একদম রেড জোনে পড়ে গেছি। আমাদের নিচেরটা হচ্ছে অর্থাৎ 20 ডিগ্রি, অর্থাৎ 20 ডিগ্রি 34 মিনিট উত্তর হতে, 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ। তার মানে এই যে অর্থাৎ 30 ডিগ্রি, তার মানে আমরা একদম মানে ইয়ার মধ্যে আছি, ঝুঁকিপূর্ণ জায়গায় আছি। কেমন? তোমাদের বুঝতে আরো কারো সমস্যা হয়েছে কিনা বলো। চিত্র আর্ট করা হয়েছে ভাই? জি স্যার। ওকে, ঠিক আছে। এরপর আমরা চলে যাই ঘূর্ণিঝড়ে, অর্থাৎ এটা যদিও শীটে দেওয়া আছে, তারপর একটু লেখো। ঘূর্ণিঝড়ের বিভিন্ন অঞ্চলের নামকরণ। শিক্ষার্থীরা অনেকে ভুল করে, যেমন থাইল্যান্ড। থাইল্যান্ড আমরা বলি ঘূর্ণিঝড়, ওরা বলে সুনামি। সুনামি। এরপর হচ্ছে ফিলিপাইনে, ফিলিপাইন, ওরা আবার ফির এটার নাম দিয়েছে বগিও। এরপর হচ্ছে বাংলাদেশ,
বাংলাদেশে আমরা সবাই জানি যে ঘূর্ণিঝড় এটা ফিলিপাইন কি ইলেকশন যেটা? বগিও, বা আবার সাইক্লোনও বলি, বলি না সাইক্লোন সেন্টার, বাংলাদেশ ঘূর্ণিঝড় বলে বা সাইক্লোন বলে, একই জিনিস, একই ওয়ার্ড, বিভিন্ন দেশে বিভিন্ন নাম। এরপর জাপান বা মানে জাপান শুধু বলে না, প্রশান্ত মহাসাগর অঞ্চল, অর্থাৎ প্রশান্ত মহাসাগর অঞ্চলে যতগুলো দেশ আছে, জাপান সহ প্রশান্ত মহাসাগর অঞ্চল, প্রশান্ত প্রশান্ত মহাসাগরের অঞ্চল, এটা সাধারণত নাম দেয় টাইফুন। এরপর হচ্ছে আমেরিকায় হচ্ছে আমেরিকা হচ্ছে হারিকেন। এবার ক্যারিবিয়ান অঞ্চলে, ক্যারিবিয়ান অঞ্চল নাম হচ্ছে জোয়ান। অস্ট্রেলিয়া হচ্ছে অস্ট্রেলিয়া, মানে একই নাম, একই ঘূর্ণিঝড়, আমরা বলি ঘূর্ণিঝড়, ওই ওই এলাকা অনুযায়ী নামগুলো আলাদা। এই যে এগুলো পরীক্ষা আসে, বাট এটা অনেকেই ভুল করে। হ্যাঁ, এটা ইউলি উইলি, উইলি উইলি। এখন আমাদের বাংলাদেশে কিছু ঘূর্ণিঝড় হয়েছে, গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়। একটা ঘূর্ণিঝড় পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে 3 লক্ষ লোক মারা গেছে। এবং এই ঘূর্ণিঝড়, বলতো কোন ঘূর্ণিঝড়, দেখি কে বলতে পারো? 3 লক্ষ লোক মারা গেছে বাংলাদেশে যে ঘূর্ণিঝড়। এর পরীক্ষায় এ পর্যন্ত পিএসসি, নন ক্যাডার, ক্যাডার, বিসিএস এ অনেক পরীক্ষায় প্রশ্ন আছে, মনে হয় 10-12 বার, বিভিন্ন পরীক্ষায় 3 লক্ষ লোক মারা গেছে। কি বলতে পারো? আইডিয়া ফর বলো। ওকে, এটা লেখা শেষ। আমরা একটু লিখি, বাংলাদেশের সংগঠিত, স্যার 1991 সাল না? না, 1991 সালে হয়েছে, 2 লক্ষ লোক মারা গেছে, এটা ঠিক আছে, বাট এটার চেয়ে 1 লক্ষ লোক বেশি হয়েছে। উত্তর হয়েছে, ভুল হয়নি, মানে কাছাকাছি গেছে, এটা সেকেন্ড, বাট ফার্স্ট হয়েছে 3 লক্ষ। কোন এলাকায়? আচ্ছা যাক গে, আমরা একটু যাচ্ছি, একটু কষ্ট করার দরকার নেই। বাংলাদেশের সংগঠিত মারাত্মক কয়েকটি ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় তো অনেক হয়েছে, মারাত্মক কয়েকটি ঘূর্ণিঝড়, মানে সবগুলো পড়ার দরকার নেই। 1 নম্বর হচ্ছে
এক নম্বর ঘূর্ণিঝড়টা হচ্ছে ঘূর্ণিঝড় গোর্কি। ঘূর্ণিঝড় গোর্কি এটা হয়েছে 12ই নভেম্বর 1970। নভেম্বর 1970। এই কারণে এই ঘূর্ণিঝড় যে এলাকাগুলো হয়েছে ওই এলাকাগুলো ওই সময় নির্বাচন হয়নি। এই 3 লক্ষ লোক মারা যায়। পরে ওই এলাকাগুলো নির্বাচনগুলো পরে করা হয়। এটা খেয়াল রাখতে হবে। 6 এবং 7 ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় নির্বাচন হয়নি। নির্বাচন হয় অন্য সময় হয়েছে। কি কারণে? এই ঘূর্ণিঝড় যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলো, অর্থাৎ এখানে 3 লক্ষ লোক, প্রায় 3 লক্ষ লোক নিহত হয়। লিখে রাখো, প্রায় 3 লক্ষ লোক নিহত হয়। 1 নম্বর ঘূর্ণিঝড়, এটা পরীক্ষা আসে খুবই 3 স্টার। 2 নম্বর হচ্ছে ঘূর্ণিঝড়, ওটার নাম দেওয়া হয়েছে হারিকেন। এটা হচ্ছে 29 এপ্রিল 1991। হারিকেন এটা তো আমেরিকায় ব্যবহার করে, আমাদের এখানে ইউজ করা হয়েছে কেন? ওই সময় এটা ইউজ করা হয়েছে, হ্যাঁ। ওই সময় আহ, ওই এদের ইয়ার জন্য আমেরিকা কি করেছে, অপারেশন সি অ্যাঞ্জেল। অপারেশন সি অ্যাঞ্জেল নামে অপারেশন করা হয়েছে এদের উদ্ধার করার জন্য। আর ইউকে হচ্ছে অপারেশন মান্না। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আমেরিকা এখানে উদ্ধার করার জন্য আছে এদেরকে। অর্থাৎ সেই সময় অপারেশন ছিল অপারেশন সি অ্যাঞ্জেল। এটা ঘূর্ণিঝড়, আমরা তো ঘূর্ণিঝড়ের নাম দিলাম, বাট ওরা হারিকেন হিসেবে চেনে, তো ওই যে হারিকেন ইয়ে করা হয়েছে। এরপরে লেখা হচ্ছে প্রায় 2 লক্ষ লোক মারা যায়। প্রায় 2 লক্ষ লোক নিহত হয়। এখানে একটা নোট লেখো, পরীক্ষা এসেছিল। এই এই অপারেশন হয় 2টা, 3 স্টার দিয়ে লেখো। পরীক্ষা এসছে 3 স্টার। এখানে অপারেশন সি অ্যান্ডেল, অপারেশন সি অ্যান্ডেল, এটা ইউএসএ। আর একটা হচ্ছে অপারেশন মান্না, এটা হচ্ছে ইউকে। এরা উদ্ধার কাজের জন্য আসে। ওকে। এরপর 3 নম্বর হচ্ছে, আমি খুব জিস্ট করে দিচ্ছি যাতে মানে যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি এবং খুবই মারাত্মক কয়েকটা ঘূর্ণিঝড়। সব ঘূর্ণিঝড় এতগুলো ঘূর্ণিঝড়, তো ঘূর্ণিঝড় অনেক হয়েছে। এতগুলো ঘূর্ণিঝড় শীটে মানে বইয়ের মধ্যে দেখলে দেখবা যে 30-40টা, এতগুলো পড়াতে পারে অপ্রয়োজনীয়, যেগুলা খুবই আলোড়ন সৃষ্টি করছে। সেই ঘূর্ণিঝড় গুলো আমরা পড়ার চেষ্টা করবো। ওকে। এরপর লেখা হচ্ছে ঘূর্ণিঝড় সুনামি। সুনামি এটা হচ্ছে 26 ডিসেম্বর 2004। ডিসেম্বর 2004। এর বেশি লোক মারা যায়নি। তারপর লিখে রাখো 13 জন লোক মারা গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ওই দুইটা কেন আসে? ওই দুইটা পিছনে আসে বলছে 3 লক্ষ 2 লক্ষ লোক মারা গেছে, এই জন্য এখানে আসে। এখানে 13 জন লোক আসে মারা গেছে। তারপর একটু জানা দরকার এই। এরপর পরে আরেকটা ঘূর্ণিঝড় হয়, এবং এর মধ্যেই কয়েকটা ঘূর্ণিঝড় হয়েছে রিসেন্ট, যেটা 2023 সালে এবং 2022 সালে। এই দুইটা তো আমরা জানি, এটা আমাদের সবার জানা। তারপর একটু লিখে নিই। আর সিডর, এটা আমরা সবাই জানি, ঘূর্ণিঝড় সিডর। সিডর এটা হচ্ছে 15ই নভেম্বর 2007।
এই সময় মৃত্যুর সংখ্যা জানা যায়নি, আর রিসেন্ট দুইটা হয়েছে। রিসেন্ট দুইটা আমরা পর পেজে আমরা এটা লেখা হয়েছে। পরে এখানে লিখি 2022 সালে যেটা হয়েছে, ঘূর্ণিঝড় সিট্রাং। সিট্রাং এটা 24 অক্টোবর 2022। এটা হচ্ছে আন্দামান এর নামকরণ করে, এটা অর্থাৎ থাইল্যান্ড। এটা হচ্ছে ফুল গাছ একটা, এটার অর্থ হচ্ছে এই অর্থাৎ পাতা। এরপরে আরেকটা হয়েছে 6 নম্বর লেখো, এটা হচ্ছে মোখা, ঘূর্ণিঝড় মোখা, 14 মে 2023। এই জিনিসগুলো আমাদের একটু বেশি আসে। আহ এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ওকে, তোমাদের আমাদের কিন্তু ঘূর্ণিঝড়, মানে এখানে ঘূর্ণিঝড় অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগের উপর দুইটা ব্যবস্থাপনার উপর 1 নম্বর, এটা তো আছেই। আমরা আরেকটা ক্লাস পাবো ভূগোলের ইনশাল্লাহ। আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আমাদের বাংলাদেশ রিলেটেড পরিবেশের উপর এখান থেকে কোশ্চেন আসতে পারে, এবং আন্তর্জাতিক দুর্যোগ ব্যবস্থাপনা, ওখানেও কোশ্চেন আসতে পারে। আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যে ক্লাসটা করছি আমরা সবাই, পরিবেশ উপর, জলবায়ু কূটনীতি করছি ক্লাসটা এখন। তোমরা কি করছো? এই ক্লাসটা হয়েছে? না স্যার। আচ্ছা, যদি ওই ক্লাসটা যদি আমাদের হবে ইনশাল্লাহ পরবর্তীতে, এই ক্লাসের সাথে ওই ক্লাসেও কিছুটা টার্ম আছে। এই ক্লাসের কিছু জিনিস আমাদের ওখানেও আসতে পারে পরিবেশের উপর, বা ওই ক্লাসের কিছু জিনিস সেখানেও আসতে পারে। এটা প্রায় সিলেবাসটা একই রকম। এই জন্য আমরা সব সময় খেয়াল করব একটার সাথে একটা সিকোয়েন্স আছে। তার মানে এখানেও পরিবেশের যেটা পড়লাম দুর্যোগ ব্যবস্থাপনা, ওখানেও কাজে লাগতে পারে, ইন্টারন্যাশনালও কাজে লাগতে পারে, এবং বাংলাদেশ রিলেটেড তো কাজে লাগতে পারে। এই জন্য আমরা পড়াশোনার সময় একটু খুব কষ্ট করে এই জিনিসটা পড়বো। আমরা একটু প্রথম দিকে যাই, স্লাইড গুলো 21টা স্লাইড হয়ে গেছে। ওকে, দেখো একটু একটু রিভিউ করতেছি যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, বা অনেকে পরে জয়েন করছো, যেমন ফাতেমা আক্তার পরে যাচ্ছে, ও একটু ক্লাসটা বুঝতে, যদিও পরে দেখতে পাবা। এটা 10 নম্বর, এটাতে আমরা বলছি আন্তর্জাতিক ভূগোল 5, বাংলাদেশ রিলেটেড 5। ভূগোলটা হচ্ছে 10 নম্বর হলো ভূগোল 4, পরিবেশের উপর 3, দুর্যোগ ব্যবস্থাপনার উপর 3। দুর্যোগের মধ্যে 2 নম্বর, যেটা আজকে আমার 2 নম্বর পেয়ে ফেলাম, আন্তর্জাতিক এবং বাংলাদেশ দুর্যোগ। আরো একটু বাকি আছে অনেক কিছু, এটা পরে আরেকটা ক্লাস ব্যবস্থাপনা সহ করব। এরপর হচ্ছে আবহাওয়াটা কি, কোন স্থানে বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা ও বায়ু প্রবাহের দৈনিক সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। কেমন? এরপরে দেখো জলবায়ু, কোন স্থানে 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। খুব সোজা জিনিস। আবহাওয়া জলবায়ুর উপাদান, বায়ুর তাপ, চাপ, মেঘাচ্ছন্নতা, আর্দ্রতা, এগুলো সবগুলো বায়ুর উপাদান। এরপর হচ্ছে জলবায়ুর নিয়ামক সমিতি, 3 স্টার দিয়ে রাখিও, কারণ এখানে পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, এবং অক্ষাংশের উপর ভিত্তি করে জলবায়ু নির্ধারিত হয়। একটু আগে দেখলাম বা বললাম যে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে, অর্থাৎ উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ অক্ষাংশ, এর মধ্যে ঘূর্ণিঝড় হয় না। তার মানে জলবায়ু অক্ষাংশের উপর ডিপেন্ড করে। আবার ফির 20 ডিগ্রি থেকে, 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এখানে ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি হয়। এর উত্তর অক্ষাংশ হতে পারে, আবার দক্ষিণ অংশ। যেমন গর্জনশীল 40, গর্জনশীল 40 মানে হচ্ছে এই জায়গায় জাহাজ চলাচল, দক্ষিণ গর্জনশীল 40, এখানে খুবই জাহাজ চলাচল করা খুব কঠিন। যেমন 23.5 ডিগ্রি দক্ষিণ মানে অক্ষরেখা,
দ্যাট মিনস মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা হঠাৎ ঝড় বৃষ্টি হয়, কিন্তু 23.5 ডিগ্রি এটা এখানেও ঝড় বৃষ্টি হয়। কি কারণে? ওই যে আমরা একটু বললাম 10 থেকে 30, এটা উত্তর অক্ষাংশ হতে পারে, দক্ষিণ অক্ষাংশ হতে পারে, এখানে ঘূর্ণিঝড় বেশি হয়। তার মানে অক্ষাংশ সম্পর্কে আমরা একটু বেশি জানবো। ওকে, সমুদ্র থেকে দূরত্ব এটাও একটা সমস্যা আছে জলবায়ুর কারণে। এবং উচ্চতা হচ্ছে জায়গায় অর্থাৎ নিম্ন জায়গায় এই এই উচ্চতা উঁচু এবং নিচু হওয়ার কারণে জলবায়ু পরিবর্তন হতে পারে। এবং পর্বতে অবস্থান মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত সংঘটিত হয়, এবং মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত হিমালয় পর্বত আদারস্থ হয়ে বৃষ্টিপাত দিকে একটু বেশি হয়, এবং ওয়েদারটাও একটু ডিপেন্ড করে জলবায়ুটা। এরপর হচ্ছে কৃষিকাজের নিয়ামক সমূহ 3 ধরনের: একটা প্রাকৃতিক নিয়ামক, একটা অর্থনৈতিক নিয়ামক এবং সাংস্কৃতিক নিয়ামক। প্রাকৃতিক নিয়ামক কি? ভূপ্রকৃতি, জলবায়ু, ভূমির অবস্থান। অর্থনৈতিক হচ্ছে নিয়ামক সেচ ব্যবস্থা, বাজার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা। এবং সাংস্কৃতিক নিয়ামক সমূহ এইগুলো একটু আমরা জানি। আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এবং ভূ উপগ্রহ কেন্দ্র, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। বেতবুনিয়া, রাঙ্গামাটি যদি পরীক্ষা আসে, প্রথম কোনটি? বেতবুনিয়া। তালিবাবাদ, গাজীপুর, 1982। এখানে কি যে আমাদের যে উপগ্রহ কেন্দ্র যে স্যাটেলাইটটা করা হয়েছে, এটা তালিবাবাদ উপগ্রহ কেন্দ্রের সাথে সংযুক্ত। এটা ইম্পর্টেন্ট। আর একটা এখন আবার বেশি ইম্পর্টেন্ট, জুলাই যে বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব যে মহাকালী ইয়াটা হয়েছে, এই মহাকালীটার এইটা এই উপগ্রহ কেন্দ্রের কাজ কি? বিদেশি যে ফোন আসে, ইন্টারনেট যে সিগন্যালটা হয়, সব এই উপগ্রহ কেন্দ্র থেকে। তাহলে এখানে আসার সম্ভাবনা খুব বেশি। যদি এটা লেম এক্সকিউজ দিয়েছে যে আমরা এখানে সব ডাটাগুলো পুড়ে ফেলছি, এই জন্য ইয়া হয়নি, তার মানে এই উপগ্রহ কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। এটা আমরা একটু মনে রাখবো। এবার সিলেট হচ্ছে, সিলেট মানে এক কথা এই 4টা উপগ্রহ কেন্দ্রে মহাখালী উপগ্রহ কেন্দ্রটা একটু বেশি আলোচিত হয়েছে এই জুলাই মাসে। ওকে, এরপরে রাডার স্টেশন 5টি: ঢাকা, রংপুর, কক্সবাজার, মৌলভীবাজার, খেপুপাড়া, পটুয়াখালী। এরপর আবহাওয়া অধিদপ্তর আঞ্চলিক কেন্দ্র 2টি: ঢাকা, চট্টগ্রাম। আবহাওয়া কেন্দ্র 35টি। কৃষি আবহাওয়া কেন্দ্র হচ্ছে 12টি। এরপর হচ্ছে ভূকম্পন পর্যবেক্ষক কেন্দ্র 4টি। এটা পরীক্ষা আসে কয়টি? এটা 4টি আসে। আবার আরেকটা পরীক্ষা আছে বিসিএস এ, নিম্নে কোন স্থানে ভূ উপগ্রহ কেন্দ্র আছে। এই 4টি আমাদের মনে রাখলেই হইলো। এরপর হচ্ছে স্পার্টস, আমরা সবাই জানি গবেষণায় দূর অনুধাবন কেন্দ্র, আবহাওয়া এবং দুর্যোগের পূর্বাভাসের জন্য বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান। এটা আগারগাঁয়। আমরা যারা ঢাকায় থেকে তারা আগারগাঁও দিয়ে যাই, তারপরও ছেলেপেলে ভুল করে। এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। এরপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস, বাংলা মাস আসে না, বাংলা মাস হলে আমরা সবাই পাই, কিন্তু ইংরেজি মাস আসে এপ্রিল, বা আরেকটা পরীক্ষা আছে এপ্রিল মে। এবং বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ তাপমাত্রা বেশি হচ্ছে 1972 সালে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এবারও হয়েছে চুয়াডাঙ্গা জেলায়, সর্বত্র হয় জেলায় হয়েছে। বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারি, অনেক সময় পরীক্ষা ডিসেম্বরও আছে। এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 1905 সালে হয়েছে 1.6 ডিগ্রি। এবং আবহাওয়া সংকেতগুলো আমরা একটু ভালো করে জানবো। এই আবহাওয়া সংকেতগুলো পরীক্ষা আসে। এবং 11 নম্বর যে সবচেয়ে হলো যোগাযোগ বিচ্ছিন্ন, এটা পরীক্ষা 2বার এসেছে, পেয়েছি নন ক্যাডারে। এরপর হচ্ছে বাংলাদেশে অর্থাৎ নৌ বন্দরের সংকেত কয়টি? এটাও 4টা আসছে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ওই দুর্যোগ ব্যবস্থাপনা 2 ধরনের, একটা মানব সৃষ্ট, একটা প্রাকৃতিক সৃষ্ট। তোমাদের শীটের মধ্যে খুব সুন্দর করে বিস্তারিত বর্ণনা আছে, এগুলো একটু দেখে নিব। ওকে, এরপর হচ্ছে ঘূর্ণিঝড়, এটা ইংরেজি শব্দ সাইক্লোন, এটা গ্রিক শব্দ ক্লোস শব্দ থেকে এই সাইক্লোন শব্দ, যার অর্থ হচ্ছে কেইল অফ স্নেক্স, অর্থাৎ সাপের কুণ্ডলী। ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর হেনরি সর্বপ্রথম এই সাইক্লোন শব্দটি ব্যবহার করেন। এবং সাইক্লোন জলস্থলে সংঘটিত হতে পারে। এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একটু আমি চিত্র আটকে দেখেছি, তোমরা একটা মানচিত্র দেখে এটা 0 থেকে 5 ডিগ্রির মধ্যে কোন কোন রাষ্ট্রগুলা পড়েছে, এবং সেই রাষ্ট্রগুলোর মধ্যে সাধারণত ঘূর্ণিঝড় সংঘটিত হয় না, নিরাপদ। এবং আমরা এই 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয়। আমাদের সর্বনিম্ন অর্থাৎ সেরা দ্বীপটা হচ্ছে 20 ডিগ্রি, আর সর্বোচ্চ অর্থাৎ বাংলা বান্দা পঞ্চগড়, এটা হচ্ছে 26 ডিগ্রি। আমরা একদম রেড জোনে পড়ে গেছি, অর্থাৎ 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যেই বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয়। এটা একটু খেয়াল রাখতে হবে। এরপর ঘূর্ণিঝড় বিভিন্ন অঞ্চলের নামকরণ: থাইল্যান্ডে বলে সুনামি, ফিলিপাইনে বলে বগিও, বাংলাদেশ বলে ঘূর্ণিঝড় সাইক্লোন, জাপানে বলে প্রশান্ত মহাসাগর অঞ্চলে বলে টাইফুন, আমেরিকা বলে হারিকেন, ক্যারিবীয় অঞ্চলে বলে জোয়ান, এবং অস্ট্রেলিয়া বলে উইলি উইলি। এরপর হচ্ছে বাংলাদেশে মারাত্মক কয়েকটি ঘূর্ণিঝড় 1 আর 2, 3 স্টার দিতে পারো। এটা পরীক্ষা যে কত আসে নাই, কেননা 3 লক্ষ এবং 2 লক্ষ লোক নিহত হয়, এই জন্য এই 2টা পর্ব।
আমাদের সবগুলো পড়লে হবে না, এই অল্প পড়লেই বিসিএস এ কম পড়ে। আমরা তো পাস করার জন্য পড়বো, ফার্স্ট হওয়ার জন্য পড়া। অনেক শিক্ষার্থী ফার্স্ট হওয়ার জন্য পড়ে কিন্তু ফেল করে। অর্থাৎ পাস করার জন্য বেশি পড়তে হয় না, অল্প পড়বো, গোছানো পড়বো। আমরা এই ক্লাসগুলো কি করব, আজকে যে ক্লাসটা করলাম এরপরে ডোর বুক এন্ড টেক্সট বুক এন্ড রেফারেন্স বুক সবগুলো মিলে একটা নিজে নোট করবো। নোটগুলো করে দেন রেফারেন্স বুক তো আমাদের ক্রেডিট থেকে বই দিয়েছে, এবং শীটটা খুবই এক্সক্লুসিভ একটা শীট, এটা অকল্পনীয়, খুব সুন্দর গোছানো। ওখান থেকে ক্লাসটার সাথে ওখানে মেইল করে আমরা একটা নোট তৈরি করবো ওই লেকচারটা, তাহলে আরো সমৃদ্ধ হবে, সুন্দর হবে। এবং পারলে ওই লেকচারটাই আমরা মোবাইলে রেকর্ড করে আমরা রাখবো, এবং যখনই অন্য রাস্তাঘাটে চলতে গেলে গান না শুনে, ইউটিউব না দেখে এই ক্লাসটাই আমরা শুনবো, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। ওকে, এরপর হচ্ছে গোর্কি, এটা পরীক্ষা বেশ কয়েকবার আছে, মানে পিএসসি নন ক্যাডার থেকে। কেননা 12 নভেম্বর 1970 সালে 3 লক্ষ লোক মারা যায় ঘূর্ণিঝড় হারিকেন, এটা 2 লক্ষ লোক মারা যায়, এবং অপারেশন হয় সি এন্ড জিল এবং অপারেশন ইয়া। ওকে, এরপরে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের দেখা হবে। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোনো কোশ্চেন নাই? কোশ্চেন নাই মানে আমি বুঝাতে পারিনি, এই তো। তোমাদের কারো কোশ্চেন নাই? না স্যার। ওকে, তুমি তো ঘুমাচ্ছ নাকি? তোমার বাসা কোথায় ইয়াসমিন? স্যার জামালপুর। জামালপুরের শীত কেমন? স্যার প্রচুর শীত। তোমার কন্ডিশনে বলতেছে। আমরা তাহলে ঢাকায় ভালো আছি। হুম। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, স্যার, ওকে, আল্লাহ। জি, স্যার, বলো, বলো। হ্যাঁ, আসসালাম। স্যার এই ক্লাস রুটিনটা একটু কি চেঞ্জ করা যায় না? এরকম ভাবে 8টার সময় রুটিন দেওয়ার 6টা আবার 8টা এরকম আমরা আমি একটু কনফিউজ। অন্যভাবে নিও না, এটা তোমাদের ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করো। আমি শিক্ষক মানুষ, আমি হলাম শিক্ষা শ্রমিক, এডুকেশন লেবার। আমার যখন বলছে আমি একজন লেবার মানুষ। আমি নিজেও একজন শিক্ষক নই, আমার শিক্ষা শ্রমিক হিসেবে পরিচয় দিই। কেমন? এটা অ্যাডমিন, প্রশাসন ওনাদের বলবো ভাই। আমাকে বলছে যখনই তখন আমি ক্লাস নিচ্ছি। ওকে, স্যার এটা ঝামেলা হয়ে যায় না? আমাদের রুটিন দিতে হয়তো 8টায়, তারপর আবার আবার কোনো কোনো সময় 6টা এরকম হয়তো হয়তো এটা একটু। তোমরা ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করো ভাই। ওকে, আমার পড়াশোনা নিয়ে আমাকে জিজ্ঞেস করো, আমি যেটা ক্লাস নিলাম সেটা সমস্যা হলে তোমাকে জিজ্ঞেস করতে পারো, আমি উত্তর দিতে বাধ্য। ওকে, ঠিক আছে, আর কোনো প্রশ্ন নাই? তোমার ম্যানেজমেন্টের লোক আছে, 6টা থেকে 8টা কেন হচ্ছে ওনাদের জিজ্ঞেস করবা, আমাকে নয়। ওকে, আমি নিজেও পরিচয় দিই, আমি একজন শিক্ষা শ্রমিক হিসেবে তোমাদের এখানে কাজ করি। অতএব, আচ্ছা, কে একটা মেসেজ লিখছে, দেখো তো কি লিখছে, একটু খেয়াল করিনি। আচ্ছা, ওটা কোশ্চেন করছিল, আমি দেখিনি আসলে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি।